প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। কেমন আছেন? শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, গবেষণার তথ্য, ঢাকায় গাছপালা মাত্র 2% এলাকায় বাড়ছে তাপমাত্রা। নারী নির্যাতন চলছেই, স্বজনদের বিরুদ্ধে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ উপজেলা নির্বাচন। দৈনিক সমকালের শিরোনাম, প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডে লাল গালিচা সংবর্ধনা, অদক্ষ নেতৃত্ব, চাঙ্গা দলাদলি, ডুবছে বিএনপি, কক্সবাজারের রেলপথ অনিরাপদ। যুগান্তরের শিরোনাম, সর্বনাশা স্টোন ব্রিক্স, মানিকগঞ্জে ফসলি জমি ধ্বংসের মহোৎসব, বিচারক, আইনজীবী ও জেলারের ব্যাখ্যাতলব, যুবলীগ নেতার পরিবর্তে অন্য ব্যক্তির জেল খাটা। কালের কণ্ঠের শিরোনাম, উপজেলায় গুরুত্ব পাচ্ছে স্থানীয় বাস্তবতা, বিশেষ বর্ধিত সভা করে দলীয় প্রার্থী ঠিক করা হচ্ছে, প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, 6 দিনের থাইল্যান্ড সফর। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শিক্ষা খাতে দুর্নীতির পাহাড়, তাপমাত্রায় বাড়ছে উৎকণ্ঠা। মানব জমিনের শিরোনাম, ঠাঁই নেই শিশু হাসপাতালে। খবরের কাগজের শিরোনাম, গরমে মন্দা ব্যবসা বাণিজ্যেও, হিট স্ট্রোকে আরও 4 জনের মৃত্যু, সাংবাদিকদের মারধর, হামলাকারী এরা কারা। দেশ রূপান্তরের শিরোনাম, আবহাওয়ার সব রাডারই নষ্ট, ঢাকায় গরম কোথায় কেমন। সময়ের আলোর শিরোনাম, 50,000 রোহিঙ্গা নিচ্ছে ইউরোপ আমেরিকা, তাপপ্রবাহ গড়াতে পারে মে পর্যন্ত, ভোজ্য তেলের সরবরাহ বন্ধ, বাজারের কৃত্রিম সংকটের পায়তারা। যায় দিনের শিরোনাম, গরমের উচ্চ ঝুঁকিতে শিশুরা, আওয়ামী লীগের তৃণমূলে দ্বন্দ্ব বিভেদ বাড়বে, উপজেলা ভোটে এমপি স্বজনেরা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, ফের হয়রানির শঙ্কা, বাধ্যতামূলক হচ্ছে গাড়ি বিমা। মানে বললাম, আপনি নিশ্চয়ই শিরোনামগুলো শুনলেন, কিন্তু আমরা একটু গরম এবং উপজেলা নির্বাচন, নানা ধরনের নিউজ আছে, কিন্তু আমরা একটু শিক্ষা নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শিক্ষা খাতে দুর্নীতির পাহাড়। এখানে যেটা বলা হচ্ছে যে অভিযোগের তীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক ভিসির বিরুদ্ধে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানা হয় না নিয়ম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই ভিসি ট্রেজারার, জালিয়াতিতে জড়িত বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এবং একে আজাদ চৌধুরী বলেছেন পুরো সমাজ ধ্বংস হবে, রাশেদা কে চৌধুরী বলেছেন এভাবে চললে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, আসম আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বলেছেন সরকারকে শক্ত ভূমিকা রাখতে হবে। আপনার কি মনে হয়? খুব যথার্থ। আপনি বোধহয় যে সংবাদটা পড়ছেন সার্বিক চিত্র মিলিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। শিক্ষা খাতে সর্বশেষ আজ থেকে 3-4 দিন ধরে যে আলোচনাটা হচ্ছে এবং যে ঘটনাবলী হচ্ছে, ডিবি পুলিশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান চেয়ারম্যানকে, তার স্ত্রীকে, একজন অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্টকে, কি ঘটনা, হাজার হাজার সার্টিফিকেট, 40,000, 50,000, 1 লাখ টাকা করে বিক্রি করেছে, জাল সার্টিফিকেট গুলো গিয়েছে। আমার ছোট্ট করে প্রশ্ন, এই যে সার্টিফিকেট নিয়ে নিশ্চয়ই তারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন, দায়িত্ব পালন করছেন নিশ্চয়ই। মানে এই যে কি অরাজকতা। তাহলে দেখেন, শুধু শিক্ষার সমস্যা না, এই কেলেঙ্কারি, এই দুর্নীতি অনিয়মের কারণে এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানে, কর্মে, সেবায়, যে যেখানে কাজ করছে, বিশ্বাসের জায়গায়। অযোগ্য ব্যক্তি জাল কাগজ তৈরি করে সার্টিফিকেট দিয়ে যোগ্য হয়ে চাকরিতে বসে গেছে কিংবা আরো উপরে কিছু করছে। তো এটা একটা মাত্র প্রতীকী যেটা ধরা পড়েছে। আমি জানি না এর পরিণতি কোথায় যাবে, এটা কোন দিকে গড়াবে। এই যে এই রিপোর্টে বলা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়, তার মানে একটা বিরাট প্রতিষ্ঠান, এবং সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক বিশ্ববিদ্যালয় নেই ভিসি এবং ট্রেজারার। যদি না থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় চলে কিভাবে? এটা খুব গুরুত্বপূর্ণ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয় কিভাবে? ওখানে বোর্ড অফ ট্রাস্টিজ একজন যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়, নির্বাচন করে, তাকে, তার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় যায়, ওখান থেকে আচার্য তথা চ্যান্সেলরের কাছে যায়, উনি ওখান থেকে নিয়োগপ্রাপ্ত অনুমোদন পেলে এরপর নিয়োগ হয়। তাহলে কোথায় থেকে আছে? বোর্ড অফ ট্রাস্টিজ কি নিয়োগ দিচ্ছে না কিংবা নির্বাচন করছে না? অথবা শিক্ষা মন্ত্রণালয় চলছে কি করে? ভারপ্রাপ্ত দিয়ে চালাচ্ছে। সুতরাং এদিকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আমি যে ধারণা সর্বসাধারণের প্রচলিত আছে যে একটা বাণিজ্যিক একটা সার্টিফিকেট দেওয়ার ব্যাপার, আমি এভাবে বলতে চাই না। কয়েকটা মানসম্পন্ন আছে উন্নত এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম মানব সম্পদ তৈরি করছে এমন অন্তত আমি 10টা বিশ্ববিদ্যালয়ের নাম করতে পারবো। বেসরকারি পর্যায়ে 10টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু বাকি 80টা 90টা কি সেটা আপনি শুধু নাম জানবেন, এদের ক্যাম্পাস খুঁজে পাবেন না, এদের অন্য কিছু পাবেন না। ক্যাম্পাস খুঁজে পেলেও বা দেখা যাবে একটি গার্মেন্টস আছে নিচে, উপরে বিশ্ববিদ্যালয়। হ্যাঁ। তো বিশ্ববিদ্যালয় যে কনসেপ্ট পৃথিবীব্যাপী চলে আসছে, সেখানে বাংলাদেশে সেটা 10% আছে বলে আমি মনে করি না। যাই হোক, এখন শিক্ষা খাতে সব বিষয় নিয়ে কথা বলছি, দুর্নীতি। এখন আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ করছি। শিক্ষার কাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের আরও উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা পরীক্ষামূলকভাবে এক্সপেরিমেন্টাল বিভিন্ন বিষয়ে আমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছি, পাঠ্যক্রম এই যে এখন পরিবর্তন শোনা করেছি। যাচ্ছে যে সামনে পরীক্ষা হবে 5 ঘন্টা, 5 ঘন্টা কিংবা কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে, ঠিক আছে, এটা জীবনমুখী শিক্ষার আপনি পরিবর্তন করবেন, কিন্তু উপযুক্ত শিক্ষক কি তৈরি হচ্ছে সেদিকে মনোযোগী দিতে হবে। আমরা শিক্ষায় বিনিয়োগ করি, শিক্ষার কোয়ান্টিটি, পাশের হার, শিক্ষিতের হার বাড়াচ্ছি, কিন্তু মান এখন হচ্ছে আমরা মানকে নিশ্চিত করতে হবে, মান উন্নয়ন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সেজন্য দরকার কি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রশাসন। সেজন্য দরকার কি সুশাসন। সুশাসনের, আইনের শাসনের বিকল্প কিছু নয়। কারিগরি শিক্ষা বোর্ড ধরা পড়েছে চেয়ারম্যান মিস্টার আলী আকবর, তার স্ত্রী, তার কর্মকর্তা কর্মচারী ধরা পড়েছে। আপনি উপযুক্ত দ্রুত ব্যবস্থা নেন যাতে বাকি 5টা বোর্ড, 5টা প্রতিষ্ঠান, 5টা বিশ্ববিদ্যালয় তাদের জবাবদিহিতার জায়গা স্পষ্ট হয়। এখানে জিরো টলারেন্স, সুতরাং এটাই করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যখন কক্সবাজার, ঢাকা টু কক্সবাজার রেলপথ চালু হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে একটা নতুন দিগন্ত খুলে গেল। ঢাকা থেকে রেলে কক্সবাজার যাওয়া যায়, পর্যটনের ক্ষেত্রে একটা আলাদা গতি চালু হলো। কিন্তু আজকে সমকালে যে শিরোনামটি হয়েছে, কক্সবাজারের রেলপথ অনিরাপদ, এখানে বলা হচ্ছে 5 মাস ট্রেন চলেছে, নেই সিগন্যাল সিস্টেম। চলতি মাসের মুখোমুখি হয়েছিল 2 ট্রেন, বুধবার হয় লাইনচ্যুত। তাহলে এরকম একটা আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থায় যদি এই অবস্থাটা তৈরি হয়, হাজার হাজার কোটি টাকা, আমি জানি না, দেশি বিদেশি অর্থায়ন করে এটা তৈরি করা হয়েছে। এটা একটা ল্যান্ডমার্ক, মাইল ফলক কাজ। কক্সবাজার যাবে ঢাকা থেকে চট্টগ্রামে, ঢাকা থেকে কক্সবাজার বিমানে, ঢাকা থেকে চট্টগ্রামের সড়ক হয়ে আবার চট্টগ্রাম থেকে সড়ক দিয়ে যাবে কক্সবাজার। এখন ঢাকা থেকে চট্টগ্রামে রেলে গিয়ে সড়কে যেত, এখন রেল দিয়ে আবার সরাসরি রেলে যাবে। খুব চমৎকার। কিন্তু কক্সবাজার, আবার আরেকটা কথা, কক্সবাজার যে রেল স্টেশন একটা নান্দনিক স্থাপনা, আইকনিক একটা রেল আইকনিক। স্টেশন। এবং আপনি ওখানে রেল লাইন দিলেন, যাত্রীরা যাচ্ছে আসছে, বেশ জনপ্রিয়, টিকিট পাওয়া যায় না, কিন্তু নিরাপত্তা কি দিলেন, নিরাপত্তার সেবা কি দিলেন, কাঠামোগত নিরাপত্তা কি দিলেন, সেটাই সম্ভবত এই রিপোর্টে এসেছে। এবং সিগন্যালিং সিস্টেম নাই। সিগন্যালিং মানে থামা, যাওয়া, গতি বাড়ানো, এই তো। আর কোনো এক সময় বোধহয় আপনি বললেন 2টো ট্রেন মুখোমুখি হয়েছে। এই যে চলতি মাসেই মুখোমুখি হয়েছিল 2টি ট্রেন, বুধবার হয়েছে লাইনচ্যুত। দেখেন, নিরাপদ রেল ব্যবস্থার প্রধান শর্ত হচ্ছে নিরাপদ রেল লাইন, নিরাপদ রেল পথ, এটাকে করতে হবে। এটা হলো কাঠামো। এই গরমে অনেক জায়গায় দেখবেন, শুনেছেন যে ফাঁকা হয়ে যাচ্ছে। এটা হতে পারে, এটার ব্যবস্থাটা কি আছে সেটাই দেখতে হবে। এটা তো নতুন না, সব দেশে আছে, সব দেশে ব্যবস্থা নেওয়া আছে। আমাদের রেল সেই ব্রিটিশ যুগের রেল, আমাদের রেল বিভাগের সব জানা আছে, কিন্তু হচ্ছে না কেন? তদারকি, মনিটরিং নেই। এবং সবশেষে বলবো সেই সুশাসন, ওই একটা আগে যেটা বললেন, সেই সুশাসন। আবারও যে প্রসঙ্গটি তুলবো সেখানেও সুশাসনের প্রশ্ন ওঠে এবং একইভাবে বিস্ময়কর ব্যাপারও দাঁড়ায়। যদি এই শিরোনাম হয় যে বিচারক, আইনজীবী ও জেলারের ব্যাখ্যা তলব, কেন ব্যাখ্যা তলব? বিচারক, আইনজীবী ও জেলারের ব্যাখ্যা তলব করা হয়েছে। এবং কেন করা হয়েছে? যুবলীগ নেতার পরিবর্তে অন্য ব্যক্তির জেল খাটা। এই নিয়ম তো আমরা বোধহয় এর আগেও দেখেছি নাকি? কোন অপরাধে অভিযোগ, মানে তিনি এই যুবলীগ নেতা, মাদক মামলায় রাজধানীর এক যুবলীগ নেতার জেল খাটার পরিবর্তে অন্য ব্যক্তির জেল খাটার ঘটনায় সংশ্লিষ্ট বিচারক ও আইনজীবী ও কারা কর্মকর্তার ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাতে পাই। দেশের সর্বোচ্চ আদালত কিছু কিছু কাজ করছে, আমরা দেখছি।
এটা মনে হয় যেন বিবেকের কাজ করছে, মানুষ আস্থা নিতে পারে, আস্থা পায়, সে কাজটা করছে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ যে কাজটা করেছে শুধু ব্যাখ্যা তলব না, আমি মনে করি এই ঘটনা, এই ভুল কিংবা এই জালিয়াতি এটা কিংবা ভুল না, এটা তো অপরাধ। অপরাধ এই জালিয়াতি, এটা ধরার জন্য হাইকোর্ট তদন্ত করবে, তাদেরকে দাঁড় করাবে, ডকে উঠাবে এবং সাজা দেবে। তাৎক্ষণিক সাজা দেওয়ার এখতিয়ার একমাত্র হাইকোর্টের আছে। সেটা বিচারক হোক, সম্ভবত নিম্ন আদালতের বিচারক, এবং একজন ব্যক্তির আইনজীবী, পেশায় আইনজীবী, এবং জেলার যে অভিযুক্ত মানে ব্যক্তি। আপনি যেটা বলতে চাইছেন যে এই ধরনের ঘটনা সংবাদপত্রে যখন শিরোনাম হচ্ছে তখন আমরা দেখতে চাই যে একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু একটা বিচার হলো, না হলে হয়তো এই ধরনের ঘটনা আরো বাড়তেই পারে। উপজেলা নির্বাচন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। বিএনপি থেকে বলা হচ্ছে যদি তোমরা দাঁড়াও তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে বলা হলো আত্মীয় স্বজনরা কেউ দাঁড়াবেন না। গতকালও ওবায়দুল কাদের সাহেব বলেছেন যদি দাঁড়ান সামনের দিকে হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি হবে আদৌ? দেখুন, এবারের উপজেলা গত কয়েক বছরের অভিজ্ঞতায় ধারাবাহিকতা একটু ভিন্ন। কেন? এখানে প্রতীক নেই, দল মনোনয়ন দেবে না, এটা একটা স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা। এখানে দলীয় প্রতীকে মনোনয়ন দেবে না, দলীয় প্রতীক, দলের যে জাতীয় নির্বাচনের প্রতীক এখানে ব্যবহৃত হবে না। স্থানীয়ভাবে প্রার্থী থাকবে, উন্মুক্ত থাকবে, যার ইচ্ছা যে কোনো নাগরিক প্রয়োজন মনে করবে। এখানে দল একটা অনুশাসন, আওয়ামী লীগ একটা দিয়েছে, আওয়ামী লীগ থেকে 4 জন যোগ্য আছে, সেই 4 জন যোগ্যর মধ্যে কেউ যদি নির্বাচন করে এতে কোনো বাধা নাই কোনো। কিন্তু ওই উপজেলায়, আপনার উপজেলা, আমার উপজেলা, দেশের 450 শতাধিক উপজেলায় যে এমপি সাহেবরা আছেন সদ্য নির্বাচিত, জানুয়ারি মাসে নির্বাচিত, কিংবা অনেক জায়গায় মন্ত্রী আছেন, তাদের একটা প্রভাব আছে। তারা যাতে এখানে প্রভাবে সন্তান আছে, শ্যালক আছে, স্ত্রী, সন্তান, শালক। আমি দেখেছি যে নাটোরে একজন প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থী করার জন্য একজন প্রার্থীকে অন্য একজন প্রার্থীকে নিয়ে গেল, তুলে নিয়ে গেছে। এরপর চাপাচাপিতে উনি সরে গেছে, এবং কালকে দেখলাম যে ওই প্রার্থী যিনি সরে গিয়েছে, তুলে নিয়ে গেছিল, মিস্টার দেলোয়ার, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। এটা কালকের খবর। সুতরাং এই যে স্থানীয় এমপি মন্ত্রী সাহেবরা যে নিজের এলাকায় আধিপত্য বিস্তার করার যে চেষ্টা, এটা আমি বলবো আধিপত্য, প্রভাব না, আধিপত্য, নিজের পরিবারের আধিপত্য। আমি আছি নেতা, আমি এমপি কিংবা মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমার আধিপত্য আমার উপজেলায়, আমার নির্বাচন, আমার বাইরে কে কথা বলে, এই যে চেষ্টা, এই যে প্রবণতা ভয়ঙ্কর। এটাতে তো পতন অবশ্যম্ভাবী। তাই নিজের অঞ্চলে, এলাকায় পরিবারতন্ত্র, আধিপত্য সৃষ্টি করার অপচেষ্টা। আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বকে আমি সাধুবাদ জানাতে চাই, অভিনন্দন জানাই। কঠোর হস্তে দমন করা হোক। দল যদি শৃঙ্খলিত হয়, সরকার সুষ্ঠুভাবে কাজ করবে, দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, জনগণ উপযুক্ত সেবা পাবে, প্রত্যাশা অনুযায়ী যে উন্নয়ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাধাগ্রস্ত হবে না, এগিয়ে যাবে আরো সুন্দরভাবে। দলীয় শৃঙ্খলা এবং এখানেও সুশাসন সবাইকে মানতে হবে, নাহলে ব্যবস্থা নেই। আওয়ামী লীগের মতো দলকে 2-4টা নেতাকে, এমপিকে কিংবা জেলা পর্যায়ের নেতাকে অ্যাকশন নিলে কোনো ক্ষতি হবে না, ঝরে পড়বে সব। এটাই আমার প্রস্তাব। অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন। মাননীয় প্রধানমন্ত্রী এই সময় থাইল্যান্ডে আছেন। প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডে লাল গালিচার সংবর্ধনা, এবং থাই প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে আমাদের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, এবং দ্বিপাক্ষিক আলোচনা হবে। দীর্ঘদিন পর বাংলাদেশের সাথে থাইল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক, এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্মানের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে সফর করছেন। যদিও মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক একটা ফোরামের বৈঠকে ওখানে যাচ্ছেন, জাতিসংঘের যে স্কাপ, ইউএন স্কাপ বলা হয়, তার 80তম বার্ষিক বৈঠকে উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, এবং ওখানে বৈঠকে যোগ দিবেন। পাশাপাশি এই সুযোগে থাই সরকারের সাথে, থাই প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা, থাই রাজার সাথে সাক্ষাৎ, এবং আরও অনেক কিছু আছে। কয়েকটা চুক্তি হবে, সমঝোতা হবে। এই যে দ্বিপাক্ষিক চুক্তি কিংবা সমঝোতা এবং দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সফরের ফলে হবে, তাহলে কি হবে, বাংলাদেশ কি পাবে? থাইল্যান্ড এই অঞ্চলের, দক্ষিণ পূর্ব এশিয়ার
একটি বড় শক্তিশালী দেশ, স্বাবলম্বী দেশ, উন্নত দেশ বলা যায়। তারা উন্নত পর্যটন ব্যবস্থা আছে, তাদের রাজস্ব বার্ষিক আয়ের অধিকাংশ, আমি বলতে পারবো না, পর্যটন থেকে আসে। তারা উন্নত চিকিৎসা দিচ্ছে, উন্নত শিক্ষা দিচ্ছে, উন্নত অবকাঠামো আছে, উন্নত পণ্য উৎপাদন করছে, এবং এই জিনিসগুলো তাদের আছে। তাদের কারিগরি, আপনি দেখবেন ইদানিং চিকিৎসা ক্ষেত্রে এবং কারিগরি ক্ষেত্রে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরা থাইল্যান্ডের বিভিন্ন মানসম্পন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, এবং থাইল্যান্ড আঞ্চলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। থাইল্যান্ডের পর্যটন এবং আমি যেগুলো বললাম উন্নত চিকিৎসা ব্যবস্থা, তো এগুলো আমাদের অনেক শিক্ষণীয় আছে, অনেক কিছু অভিজ্ঞতা এবং মানে আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো, এবং দ্বিপাক্ষিক আলোচনা সমঝোতার মাধ্যমে এটা আরো ত্বরান্বিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে তাপপ্রবাহ এখন চলছে, গরম বাড়লো বাংলাদেশে, খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং আজকে প্রথম আলোতে যে শিরোনামটি হয়েছে যে ঢাকায় গাছপালা মাত্র 2%, এবং এখানে কোনো অবস্থা খুবই খারাপ, এবং তুলনামূলক যেটা করা হয়েছে যে জাহাঙ্গীরনগরে গাছপালা থাকায় ঢাকার যে তাপমাত্রা তার থেকে জাহাঙ্গীরনগরের তাপমাত্রা কিন্তু কম। আবার একই সময়ে ঢাকার ভেতরে এই যে রমনা পার্কের যে এলাকাটা আছে সেই এলাকা থেকে অন্য এলাকার তাপমাত্রা আবার দুই বুঝে নেবার, বন উজাড়, গাছ উজাড় করার ফল আমরা এখন পাচ্ছি। একটি দেশে প্রকৃতি কি বলে, বৈশ্বিক স্ট্যান্ডার্ড কি, যে কোনো দেশের 25% যদি বন থাকতে, বনভূমি থাকে, গাছপালা থাকে, ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট থাকলেই হবে, তাহলে ওই দেশ ক্লাইমেট, পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ দেশ, এবং ওই দেশের প্রাণীকুল, মানুষ, জীবকুল সবাই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং একটা নির্মল পরিবেশ বজায় রাখে। আপনি বলছেন 2%, ঢাকায় বাংলাদেশে বোধহয় সারা দেশের 10 আছে, 10-এর নিচে 8 কিংবা 10, 8-9 এরকম হবে। আর যা আছে তাও তো আমরা উজাড় করছি, আর আমরা তো উজাড়ে করছি। তবে আসার কথা, গত কয়েক বছরে প্রচুর কোটি কোটি গাছ লাগানো হয়েছে, ছাদ বাগান তৈরি হয়েছে। এটা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধান, দিক নির্দেশনার ফলে সম্ভব। ছাদ বাগানের কথা বললেন, কিন্তু বন উজাড় কার্যক্রম যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যানেলাই একটা মডেল। আপনার এই প্রতিষ্ঠান, আমি গর্বিত যে এখানে বসে আছি। এই প্রতিষ্ঠানে শাইখ সিরাজ সাহেব উনি যেভাবে নিরবচ্ছিন্নভাবে প্রচারণা এবং জনমত তৈরি করছেন, সচেতনতা তৈরি করছেন, এটা অনুকরণীয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। গরম, তাপপ্রবাহ, নানাভাবে আমরা আলোচনা হচ্ছে। একই কথা আলোচনা করতে চাই, এই যে গাছপালা, গাছ বনায়ন তৈরি করা, ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগানো, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছেই ছোট্ট প্রশ্ন, আপনি কবে শেষ গাছটি লাগিয়েছেন? আসুন না আজকে থেকেই আমরা এই ব্যাপারে আরও তৎপর হই। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।